চলেছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান এপিক সায়েন্স ফিকশন মুভি অবতার নিয়ে। অবতার নিয়ে 2009 সালে মুক্তি পেলেও সেই সময় বিশেষে প্রযুক্তিগত দিক থেকে এই মুভি ছিল অনেক এগিয়ে। আর ঠিক সেই কারণেই এক দশকের বেশি সময় পার করে রিলিজ ডেট থেকে এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশনের দিক থেকে সব থেকে বেশি আয় করা মুভিগুলির লিস্টে একদম টপে রয়েছে এই মুভি। এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে বেশি আয় করা মুভি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থেকেও এগিয়ে অবতার। কারণ আয়ের দিক থেকে এন্ড গেম রয়েছে দ্বিতীয় পজিশনে। মুভিটি তো আমি এক্সপ্লেন করছি, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মুভিটি আপনারা অবশ্যই দেখুন। তাহলেই এর ভিজুয়াল এফেক্ট দেখে আপনারা বুঝতে পারবেন কেন এখনো পর্যন্ত এটি বিশ্বের সব থেকে বেশি আয় করা মুভি। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রায় 13 বছর পর এই মুভির সেকেন্ড পার্ট আসতে চলেছে এই বছরের ডিসেম্বর মাসে। তাই প্রথম পার্টের গল্পটা আপনারা জেনে নিন আর অপেক্ষা করুন সেকেন্ড পার্টের জন্য। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। গল্পের সূচনা হয় একটি ঝাঁঝালো শট দিয়ে, একটি সবুজ রেন ফরেস্টের বৃক্ষরেখা জুড়ে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র জ্যাক সুলিকে, যে একজন অবসরপ্রাপ্ত পঙ্গু নৌসেনা। আর বর্তমানে সে একটি মহাকাশযানের মাধ্যমে পাড়ি দিয়েছে প্যান্ডোরা নামক একটি উপগ্রহের উদ্দেশ্যে। যদিও সে একা না, তার সাথে বহু অবসরপ্রাপ্ত সোলজাররা এই যাত্রায় অংশগ্রহণ করেছে। আর প্রায় 6 বছর এই মহাকাশযানে ক্রায়োজেনিক স্লিপে থাকার পর এখন তারা সকলেই জেগে উঠেছে, কারণ বর্তমানে তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে, মানে তারা প্যান্ডোরাতে পৌঁছতে চলেছে। এখানেই জ্যাক আমাদের জানায় তার একটি যমজ ভাই ছিল, যে RDA মানে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি কোম্পানিতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। আর ওই কোম্পানি একটি বিশেষ ধরনের এক্সপেরিমেন্টের জন্য তার পিছনে অনেক টাকা খরচা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার আগেই ছিনতাইকারীদের হাতে তার ভাই মারা যায়। আর জ্যাক যেহেতু যমজ ভাই, তাই তার ভাইয়ের সাথে জেনেটিক্যালি মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে প্রচুর অর্থের বিনিময়ে সেই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আর জ্যাক তাদের প্রস্তাবে রাজি হয়ে মহাকাশযানের মাধ্যমে পাড়ি দিয়েছে প্যান্ডোরা উপগ্রহে ওই এক্সপেরিমেন্টে যোগ দেওয়ার জন্য। এরপর দেখা যায় ওই মহাকাশযানে থাকা প্রত্যেকটি সৈনিককে একটি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশযান থেকে প্যান্ডোরায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওই স্যাটেলাইটের মধ্যে থাকাকালীন সেখানকার একটি অফিসার তাদেরকে জানায় প্যান্ডোরা মানে তারা যে উপগ্রহে এখন যাচ্ছে সেখানকার বায়ুমণ্ডল মানুষের জীবনকে সমর্থন করবে না। তাই সেখানে নামবার আগে সবাইকেই অক্সিজেন মাস্ক পরতে হবে, কারণ অক্সিজেন মাস্ক ছাড়া ওই উপগ্রহের বিষাক্ত বায়ুমণ্ডলে যে কোনো মানুষ 20 সেকেন্ডের মধ্যেই তার জ্ঞান হারাবে আর প্রায় 4 মিনিটের মধ্যেই সে মারা যাবে। তাই সকলেই যেন সাবধান থাকে। এবার ওই উপগ্রহের একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করার টাইমে আমরা দেখতে পাই বিশাল বিশাল দৈত্যাকার কিছু মেশিন সেখানে মাটি খোঁড়ার কাজ করে চলেছে। এইবার কেন এইরকম একটি উপগ্রহে এত বড় বড় বেস বানানো হয়েছে আর কেনই বা এইসব মাটি খোঁড়ার কাজ চলছে সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। যাই হোক, নির্দিষ্ট জায়গায় অবতরণ করার পর সকলেই ওই স্যাটেল থেকে নেমে দেশের ভিতরে রওনা হয়। আর জ্যাক যেহেতু পঙ্গু, তাই সে সকলের শেষে হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে অনুসরণ করে আর মনে মনে একটি কথা বলতে থাকে তার এই পঙ্গু অবস্থা থেকে সেও মুক্তি পেতে পারত, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল, যেটা এই টাইমে পৃথিবীতে উপার্জন করা খুবই কঠিন। যাই হোক, এরপর জ্যাক হুইল চেয়ারের মাধ্যমেই ওই দেশের একটি সামরিক ব্রিফিং এ যায়, যেখানে কর্নেল মাইলস সদ্য সেখানে আসা সৈন্য এবং সাথে আসা কয়েকজন বেসামরিক লোককে ওই উপগ্রহ সম্বন্ধে কিছু লেকচার দিচ্ছেন। তিনি তাদেরকে মনে করিয়ে দেন যে তারা আর কেউ পৃথিবীতে নেই, এখন তারা সকলেই প্যান্ডোরাতে, যেখানে সবকিছুই পৃথিবীর থেকে আলাদা। সে জানায় এখানে বসবাসকারী মানুষের মতোই দেখতে উপজাতিদের নাভি বলা হয়, যাদের বিষাক্ত তীর 1 মিনিটের মধ্যে তোমাদেরকে মেরে ফেলবে, আর বিপরীতে তাদেরকে মারা খুবই কঠিন। শুধু প্যান্ডোরার উপজাতি না, এই দেশের বাইরে যা কিছু রয়েছে গাছপালা পশু পাখি সবকিছুই তোমাদেরকে মারার জন্য অপেক্ষা করছে। তাই প্রত্যেকটি পদক্ষেপে তোমাদেরকে সাবধান থাকতে হবে। সাথে এও জানায় যদিও আমার কাজ তোমাদের সকলকে বাঁচিয়ে রাখা, কিন্তু আমি জানি আমার পক্ষে এটা সম্ভব না। তাই তোমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে সঠিকভাবে প্যান্ডোরার নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখা যায় জ্যাক ওই স্থান থেকে পৌঁছায় একটি বিজ্ঞান ল্যাবে, যেখানে সে অবতার প্রোগ্রামের 2 সদস্য জীববিজ্ঞানী নর্ম এবং ডক্টর ম্যাক্সের সাথে পরিচিত হন। এখানে জ্যাকের সাথে সাথে আমরা সকলেই জানতে পারি এই উপগ্রহে যে উপজাতি বসবাস করে, মানে যাদেরকে নাভি বলা হয়, তাদের ডিএনএ এবং মানুষের ডিএনএ এক করে বিজ্ঞানীরা পুরোপুরি নাভিদের মতোই দেখতে একটি বডি তৈরি করেছে, যাদেরকে বলা হয় অবতার। আর তাদের এই প্রোগ্রামের মাধ্যমে একজন মানুষ তাদের নিজস্ব অবতারের সাথে লিঙ্ক করে ওই অবতারকে চালনা করতে পারবে। এখানে নিজস্ব অবতার কেন বললাম, আসলে যার ডিএনএর মাধ্যমে এই বডিগুলি তৈরি করা হয়েছে
শুধুমাত্র সেই ব্যক্তি ওই বডিকে চালনা করতে পারবে। আর ঠিক এই কারণের জন্যই জ্যাকের ভাই মারা যাবার পর তার ডিএনএ এর সাথে মিল পাওয়ায় ওই কোম্পানি জ্যাককে এখানে এনেছে। মানে জ্যাকের ভাইয়ের ডিএনএ এর মাধ্যমে এই বডিটি তৈরি করা হয়েছিল, যেটা করতে অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু সে মারা যাওয়ায় কোম্পানির ওই খরচা পুরোপুরি বিফলে যেত। তাই জ্যাকের এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকলেও খরচা যাতে বিফলে না যায় তাই জ্যাককে এখানে আনা হয়েছে। এইবার বলি, প্রথমেই আমরা জেনেছি এই উপগ্রহে মানব জাতি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে যখন ওই অবতারগুলির মধ্যে কোনো মানুষ জেগে উঠবে তখন তারা অক্সিজেন মাস্ক ছাড়াই এই পুরো উপগ্রহে ঘুরে বেড়াতে পারবে। এরপর দেখা যায় এই বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর গ্রেস অগাস্টিন একটি বিশেষভাবে ডিজাইন করা পডে জাগ্রত হন। এই যে পডগুলি দেখছেন, এইগুলির মাধ্যমে কোনো একটি মানুষ তার অবতারের সাথে সংযুক্ত হয়। মানে এই বক্সের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন সেই ব্যক্তি তার অবতারের মধ্যে জাগ্রত হয়, আর কেউ যদি এই বক্স ওপেন করে ফেলে তাহলে তার অবতার সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবে। যাই হোক, এরপর ডক্টর গ্রেস তার পড থেকে বেরিয়ে নাভি ভাষায় নর্মের সাথে কথা বলতে শুরু করে। আসলে সে যেহেতু এখানকার প্রধান, তাই সে দেখার চেষ্টা করছিল বাকিরা এই বিষয়ে কতটা প্রস্তুত। নর্মের সাথে কথা বলা শেষ হলে তিনি জ্যাককে দেখেই বলেন তার ভাই টম ছিল পিএইচডি, যে এই প্যান্ডোরা মিশনের জন্য প্রায় 3 বছর প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু জ্যাকের এই মিশন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই, তাই তার কাছে এই মিশনের জন্য জ্যাকের কোনো প্রয়োজনই নেই। এই কথা শুনে জ্যাক ডক্টর গ্রেসকে বোঝানোর চেষ্টা করে সে একজন দ্রুত শিক্ষণবিদ, যে কোনো কিছু সে খুব তাড়াতাড়ি শিখতে পারে। কিন্তু ডক্টর গ্রেস তার কোনো কথা না শুনেই উপস্থিত হয় আরডিএ কোম্পানির প্রতিনিধি, মানে এই সব কিছু কাজের মেন হেড মিস্টার পার্কার সেলফ্রিজের কাছে, আর তাকে জানায় জ্যাক নামে যে ছেলেটিকে সে তার কাছে পাঠিয়েছে সে তার গবেষণার কোনো কাজেই আসবে না, কারণ তার কোনো সৈনিকের দরকার নেই, তার কাজের জন্য দরকার একজন সায়েন্টিস্ট। এই কথা শুনে পার্কার উত্তর দেয় জ্যাক তাদের জন্য খুবই লাকি একজন ব্যক্তি। কিন্তু কেন? সে জানায় জ্যাকের ভাই মারা যাওয়ার পর তার ডিএনএ সাহায্যে যে অবতার তৈরি করা হয়েছিল সেটা পুরোপুরি বিফলে যেত, কিন্তু জ্যাককে খুঁজে পাওয়ায় আমরা ওই অবতারটি ইউজ করতে পারবো। আর সঙ্গে পার্কার এও জানায় যে তাদের মূল উদ্দেশ্য কিন্তু এই সায়েন্স এক্সপেরিমেন্ট না, তারা পৃথিবী থেকে এত দূরে এই উপগ্রহে এসেছে একটি বহু মূল্যবান খনিজ আনঅবটেনিয়াম খনন করার জন্য, যা 1 কিলোর দাম পৃথিবীতে প্রায় কয়েক মিলিয়ন ডলার। আসলে মুভিতে যে টাইম দেখানো হয়েছে সেটা 2154 সাল, যখন পৃথিবীর প্রায় সমস্ত শক্তি নষ্ট হয়ে গেছে, আর এই কারণেই বিভিন্ন শক্তির উৎস খোঁজার জন্য সায়েন্টিস্টরা বিভিন্ন দিকে রওনা হয়েছে। আর এই প্যান্ডোরাতে আনঅবটেনিয়াম খুঁজে পেয়েই তারা এখানে সেই খনিজ খনন করার কাজে লেগে পড়ে। কিন্তু প্রবলেম হলো এখানকার আদিবাসীরা তাদের ওই খনন কার্যের জন্য মারা যাচ্ছে, যে কারণে তারা মানব জাতিকে একদমই সহ্য করতে পারে না। আর ঠিক এই কারণেই এই কোম্পানি অবতার প্রোগ্রাম চালু করেছে, যাতে কিছু